মানে ওয়াই, হ্যাঁ, আর না থাকলে এন মানে নো, আর যদি প্রযোজ্য না হয় এন। এগুলি একটা ফরম্যাট আমি দেখাচ্ছি কেন। আমরা এখনো বিভিন্ন একদম বড় বড় প্রতিষ্ঠান ইভ্যালুয়েশন করতে গিয়ে দেখি এগুলি তারা অনুসরণ করে না, তার মানে জানে না। আমরা মনে করতাম যে আরবিরা 2018 সালের পর থেকে তারা পিপিআর এর কি করছে, এখন আরবিরা অনেক আগে গেছে পিপিআর, যদিও তাদের রেট বেশি। আমরা জানি আরবিদের যে কাজ করে 60% টাকা বেশি। কেন নেয় বুঝেন তো? এটা তো অঘোষিত, এই টাকাটা তারা নেয়। ইঞ্জিনিয়ারিং সেল বা আরবির যারা বাস্তবায়ন করে তারা এই টাকাটা নিয়ে নেয়। আপনি ধরেন 50 কোটি টাকা টেন্ডার দিলেন, এই কাজ যদি আপনি আরবিতে দিতে যান, আগে যদি আপনার পিপিতে না থাকে তাহলে আপনি বিপদে পড়বেন। কারণ এই টাকার কাজ সে দেখবে, দেখার পরে সে অটোমেটিকলি বলবে যে আমাকে এইটার সাথে 30% বা 34% যোগ করে পিপি বের করে। কারণ ওই যে তারা কাজটা বাস্তবায়ন করে, আমি আপনি যে কাজ করি আমরা বেতন পাই একটু বেশি যথেষ্ট, তারা কি করবে ওই টাকাটা তারা নিবে, অর্থাৎ প্রফিট হিসেবে তারা ধরে এটা। ঠিক আছে? তো এই জন্য আরবিদেরকে কাজ দিতে হলে আগেই সরকারি বিধান যেটা আছে তাদের আইন যেটা 30% করা, তো তারা এখন দেখছি যে এই ফরম্যাট ইভালুয়েশনের ফরম্যাট খুব সুন্দরভাবে অনুসরণ করে। আমি গত সপ্তাহে তাদের এই যে জিউসির দপ্তরে প্রায় 100 জনের ভিড়, বড় হলরুম, তাদের 15 দিনের একটা ইয়ে ছিল শুধু পিপিআর এর উপরে 15 দিন। আমি সারাদিন ছিলাম, দেখলাম যে একদম ইয়াং বয়সের যারা ক্যাপ্টেন কয়েকজন, এরাও পিপিআর খুব ভালো জানে। কারণ কেন জানে জানেন? কারণ তারা এখন সারা দেশে এই কনস্ট্রাকশন গুলো পিপিআর গুলো নিয়ে কাজ করবে। কয়েকদিন পর দেখবেন যে তারাই পিপিআর নিয়ে অনেক কিছু রিসার্চ করে বের করবে। তো এটা কি মনে করেন ভালো লক্ষণ? এটা আমাদের দেশের জন্য ভালো লক্ষণ? এটা তো তাদের কাজ না। তা আমি এই নতুন জিসি স্যারকে বলছিলাম স্যার এটাকে খুব ভালো লক্ষণ, উনি নিজেই বললো না ভাই এটা ভালো লক্ষণ না। তো আমি আর্মি তো রাখছি, আর্মি আমাদের দেশের একটা তাদের দায়িত্ব আছে না, পিপিআর এর কাজ কারা করবে? পিপিআর প্রফেশনালরা করবে, তাই না? তারপরে হ্যাঁ, এখন ধরেন এই যে বিষয়গুলো আমরা অফ দি রেকর্ড, এগুলি আসলে আমাদের দেশে কি আমরা যদি বলি যে আমাদের দেশে টিচার হয়, স্কুলের টিচার হয় এই যে কি বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, তাই না? তারপরে ভূগোলে অনার্স মাস্টার চলে যায় আমরা কোথায়? আইন মন্ত্রণালয়ের সচিব, আইন সম্পর্কে কিছুই জানি না। যাকে যে লেনে যদি ওই লেনে থেকে যদি ট্রেন করে তাকে বেনিফিট করে নিয়ে যান। এই যে আমাদের দেশের ছেলেরা কেন বাইরে যেতেছে, দেখেন স্কলারশিপ নিয়ে চলে যেতেছে, কেন যায়? আমার নিজের বাচ্চারা ধরেন আমার ভাগিনা দুইজন চলে যাচ্ছে, একদম ফুললি স্কলারশিপ, কষ্ট করে আইটি শিখতেছে, ঘুম হারাম করে দিতেছে। তা আমরা বুঝতেছি আমরা এখন ঠিক কমিটি কি করবে যদি থাকে, তার যদি ডকুমেন্টারি ট্যাগ লাইসেন্স ব্যাচ ট্যাগ আনএসমেন্ট এবিসিডি থাকে, পিএসসি কমিটি পিএসএস টিক দিবে। এখানে আমার দেখানোর কারণ হলো এই ফরম্যাটটা আপনারা ইউজ করবেন, সরকারি ফরম্যাট, এটা আপনি সিপিসিও ওয়েবসাইটে পাবেন। এখানে পিইসি কমিটি কখনো মানে কলম দিয়ে লিখবে না, মনে রাখবে। পিইসি কমিটি শুধু টিক দিবে, এখানে টিক দিবে, যদি কমপ্লাই করে ইয়েস, না কমপ্লাই নো দিয়ে 320 নিচে সই করবে। ঠিক আছে? মনে থাকবে পিইসি কমিটি কোথাও লিখবে না। এরপর হলো টিইসি কমিটি রিকলেকশন। টিইসি কমিটি পাককলম লিখে ওই যেভাবে টিইসি কমিটি থেকে যা পেয়েছিল ওনারা চেক করবে, করার পরে প্রত্যেকটা ঠিকাদার বা টেন্ডারের নাম বসাবে, এই প্রত্যেক ঠিকাদারের এগেইনস্টে কার কি ছিল বা নাই, যদি থাকে ইয়েস কলম দিয়ে লিখবে, না থাকলে নো। এটা মূল বিষয়টা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো আমি এখনো দেখি অনেক জায়গায় এই ফরম্যাটগুলো ইউজ করে না, করলেও ভুল করে। টিইসির ফরম্যাটে কলম দিয়ে লেখে আর এর মধ্যে টিক দেয়, কিন্তু সরকার পিপিআর এ বলছে, পিপিআর আইনে বলছে টিইসি পাবলিক ইভালুয়েশন শিটে কখনোই কলম দিয়ে লেখা যাবে না বা টাইপ করা যাবে না, এখানে শুধু টিক করা যাবে। আর ইভালুয়েশন সামারিতে প্রত্যেকে এইখানে ঠিকাদারের এগেইনস্টে থাকলে যদি থাকে ইয়েস টিক কলম দিয়ে, না থাকলে নো। এরপরে দেখেন প্রত্যেক ইভালুয়েশন কমিটির প্রত্যেকটা মেম্বার প্রত্যেক সহজে নাম লিখে প্রত্যেকে সিগনেচার করবে এখানে। তারপরে আবার কালেক্টিভ ডিক্লারেশন দিবে, এটা ফরম্যাট। এখানে টিইসি এর মেম্বাররা সবাই সই করবে, এখানে মেম্বার সেক্রেটারি সই করবে, এখানে চেয়ারপারসন সই করবে। আমরা অনেক জায়গায় দেখি একটা প্রসিডিং লিখে দিচ্ছি শুধু সই, আবার এমনও দেখছি আমি যে মেম্বার সেক্রেটারি চেয়ারম্যান সই করে দিয়ে ইভালুয়েশন ফাইনাল করে দেবে। এখানে প্রত্যেক সদস্যের টিইসির ক্ষেত্রে টিইসির 3 জন সদস্য লাগবে, আর টিইসির ক্ষেত্রে কমিটি গঠন 7 জন দিয়ে হবে, কমপক্ষে 5 জন দিয়ে ইভালুয়েশন শেষ করতে হবে। 5 জনের মধ্যে একজন বাইরের এক্সপার্ট থাকা লাগবে। ঠিক আছে?
এখন আমরা পিপিএ পিপিআর সম্পর্কে কি জানলাম, আমি একটু রিভিউ করি। পিপিএ পিপিআরটা আসলে কি? এটা হলো আসলে একটা বিধি বা আইনের দ্বারা পরিচালিত, যেখানে আমরা এই আইন মেনে ঘোষওয়ার্ক প্রয়োগ করি। ঠিক আছে, সহজ কথা। তারপরে পিপিআর কি জানলাম, একটা বড় বিষয় হলো পি সম্পর্কে জানলাম, প্রকিউরিং এন্টিটি, তাই না? প্রকিউরিং এন্টিটি কি করবে? অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান থেকে, অর্থাৎ ক্রয় পরিকল্পনা থেকে শুরু করে পাককলন, কমিটি গঠন, টেন্ডার ডকুমেন্ট তৈরি, ইভালুয়েশন চূড়ান্তকরণ, ইভালুয়েশন করবে ইভালুয়েশন কমিটি, কিন্তু লায়াবিলিটি ওনার, উনি চেক করে নেবেন ইভালুয়েশন ঠিক আছে কিনা। তারপরে অনুমোদন দিবেন, নোয়া দিবেন, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করবেন, কমপ্লিট করবেন। এই কার দায়িত্ব? পির দায়িত্ব। তাহলে আমরা জানলাম যে পির অনেকগুলো দায়িত্ব। আরেকটা বিষয় জানলাম যে টেন্ডার সাবমিট করি, যে টেন্ডার দাখিল করি, এই দাখিলের কিছু সময় আছে। 2 কোটি টাকা হলে 14 দিন, 2 থেকে 5 কোটি হলে 21 দিন, 5 কোটির বেশি হলে 28 দিন, ইভান দিন হলে 10 দিন, এরকম জানলাম। আরেকটা বিষয় কি জানলাম? সিকিউরিটি সম্পর্কে। 3টা সিকিউরিটি আছে। একটা সিকিউরিটি হলো আর্নেস্ট মানি বা বিড মানি বা টেন্ডার মানি, টেন্ডার দাখিলের সময়। এটা কিসের ভিত্তিতে দেয়? পাককলনের 2 থেকে 3%, 2% এর কম নয়, 3% এর বেশি। এক্ষেত্রে খেয়াল রাখবেন, ফ্র্যাকশন করে দিবেন, 2ও দিবেন না, 2.5 দিবেন না, 3ও দিবেন না, কারণ কন্ট্রাক্টররা খুব চালাক, তো এরা ঠিক নিয়মে কাটাকাটি চলে যায়। হ্যাঁ, এটা করতে হবে কি, আপনি দিবেন তাহলে সাপোজ ধরেন 2.92 দিলেন, 87 দিলেন, সে হুবহু এস্টিমেটটা মিলাতে পারবে না। যদিও আমাদের বড় বড় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো এরা আগে মিলে রাখে, আগে ঠিকাদারের সাথে নিজেরাই ঠিকাদার। তা আমরা যেটা করব, অনেস্টলি আমরা কাজ করব যে আমি আপনাদের প্রতিষ্ঠানকে জানি, আপনারাও আমাদের প্রতিষ্ঠানকে জানেন, আমরা আসলে ওই জায়গায় প্রতিষ্ঠান না। ঠিক আছে, এজন্য আপনাদেরকে বলতে বলা হয়েছে যে এই বিষয়গুলো কেয়ারফুল থাকা। হ্যাঁ, তাহলে আরেকটা সিকিউরিটি কি? পারফরম্যান্স সিকিউরিটি। এটা কিসের উপরে নেই? যে বিজয়ী বিদার থেকে নেই স্ট্যান্ডার্ড 10%। কিসের উপরে? চুক্তি মূল্যের উপরে। ঠিক আছে, আরেকটা সিকিউরিটি কি? যেটা বিল থেকে কেটে রাখছেন, রিটেনশন মানে, এটা ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের জন্য। ঠিক আছে, এটা জানলাম। আরেকটা জানলাম যে টেন্ডার ওপেনিং কমিটি করতে হয় টেন্ডার খোলার জন্য। এটা কয় সদস্য বিশিষ্ট? 3 সদস্য বিশিষ্ট, একজন বহি সদস্য থাকতে হবে। ভেরি গুড। আরেকটা হলো টেন্ডার ইভালুয়েশন কমিটি, 7 সদস্য করতে হবে, 5 জন হলে হবে, তার মধ্যে একজন অবশ্যই বাইরে থাকবে। আর 7 জন যখন কমিটি করব, 2 জন বাইরে দিয়ে করব। বাইরের মানে কি? আপনি ধরেন কনস্ট্রাকশন করবেন, এখানে কি একজন ডাক্তার রাখলে হবে? ওই কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে অভিজ্ঞ, যেমন আপনারা যে ফিল্ডে কাজ করেন, ওই ফিল্ডের কোনো গুডস আর সার্ভিস প্রচুর করলে ওই ফিল্ডের ওই গুডসের বা ওয়ার্কসের ক্ষেত্রে যে এক্সপার্ট, ওরকম এক্সপার্ট নিয়ে বই সদস্য দিয়ে কমিটিটা করতে হবে। স্যার ইওসি কমিটির যে বহির্গত যে অ্যাকশনাল নাম্বার প্লিজ সদস্য সচিব হতে পারে না। বই সদস্য কখনোই সদস্য সচিব হতে পারবে না। সদস্য সচিব হবে পির প্রতিনিধি, পি অনেক সময় সভাপতি হতে পারে। ঠিক আছে, আচ্ছা। এখন আরেকটা বিষয় জানলাম কি আমরা, এই যে টেন্ডার ওপেনিং কমিটির ইন্ডিভিজুয়াল শীট আছে, টেন্ডার ওপেনিং কমিটি কি করবে না, কখনো লিখবে না, 3 সদস্য স্বাক্ষর করবে আলাদা আলাদা। আরেকটা জানলাম যে টেন্ডার ইভালুয়েশন কমিটি 7 সদস্য কমিটি ইভালুয়েশন করবে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ডিক্লারেশন দিবে, প্রত্যেকের নাম লিখে আলাদা স্বাক্ষর করবে, প্রত্যেকে স্বাক্ষর করে মাইনাসটা ফাইনাল করবে। ঠিক আছে, এর মধ্যে আরেকটা জিনিস কিন্তু আমরা জানছি যে নোয়া দেয়া, নোয়া কাকে দেয়? বিজয়ী বিদায়। এখন যদি আপনাদেরকে কেউ বলে যে পিপি বা পিপিআর সম্পর্কে আপনি কিছু জানেন কিনা, পারবেন না? জি স্যার। আমার পিপিআর বিচারক হওয়ার দরকার নেই, মাস্টার প্ল্যানের দরকার নেই, অন্তত জানলাম তো কি কি হয়। জব থেকে গেলে আমরা পারবো না। ঠিক আছে, একটু শ্বাস পালান জোরে জোরে। না, এটা জানতে চাই না, আমি বলছি পরীক্ষা নিয়ে টেনশন করবেন না। আমি কি বলছি শেষে, যে পিপিআর সম্পর্কে আপনার ধারণাটা রাখবেন, বা পিপিআর মূল বিষয়